অশরীরী কুয়াশার রাত। এক নিঃশ্বাস ফেলার সুযোগ না দিয়ে চারপাশের পরিবেশটা যেন তার অস্তিত্ব জানান দিচ্ছিল। সেদিন ছিল শ্রাবণের অমাবস্যা, আকাশ কালো মেঘে ঢাকা, আর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। পুরনো এক জীর্ণ বাড়ির বারান্দায় বসে আমি একমনে তাকিয়েছিলাম সামনের বিশাল অশ্বত্থ গাছটার দিকে। গাছটার বয়স কেউ জানে না, শুধু এটুকু জানে যে এই অঞ্চলের সবচেয়ে পুরনো জমিদার বাড়ির পত্তনের আগে থেকেই সে এখানে দাঁড়িয়ে আছে। তার মোটা শেওলা ধরা কাণ্ডটা আর ছড়ানো ডালপালাগুলো যেন কোনো আদিম অশুভ সত্তার আশ্রয়স্থল। আজ থেকে 15 বছর আগে এই বাড়িতেই ঘটেছিল সেই ভয়ানক ঘটনাটা, যা আজও এলাকার মানুষের মুখে মুখে ফেরে। আমার নাম রণজিৎ। সাংবাদিকতার সুবাদে আমি এই গ্রামে এসেছিলাম সেই রহস্যের কিনারা করতে, কিন্তু আজ আমি কেবল একজন নীরব দর্শক, সময়ের সাক্ষী। সেদিনও এমনই এক ঝড়ের রাত ছিল। গ্রামের জমিদার বাড়ির কর্তা বৃদ্ধ মহিম চৌধুরী তার একমাত্র পুত্রবধূ রঞ্জনাকে নিয়ে বাড়িতে থাকতেন। রঞ্জনা ছিল শহরের মেয়ে, আধুনিক শিক্ষায় শিক্ষিত। বিয়ের পর এই গ্রাম, তার পুরনো রীতিনীতি আর জমিদার বাড়ির অলস স্থবির জীবন তাকে বিষণ্ণ করে তুলেছিল। মহিম চৌধুরীর কঠোর শাসন আর একাকিত্বের জীবন তাকে যেন এক অদৃশ্য খাঁচায় বন্দী করে ফেলেছিল। মহিম চৌধুরী নিজে ছিলেন অত্যন্ত ধার্মিক এবং কুসংস্কারে বিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি কোণায় পূর্বপুরুষদের আত্মা মিশে আছে। প্রায় গভীর রাতে তিনি বাড়ির এক গোপন কক্ষে দীর্ঘক্ষণ ধরে পূজা অর্চনা করতেন। সেই কক্ষের দরজা সবসময় বন্ধ থাকত, আর কোনোদিন কাউকে সেখানে ঢুকতে দেওয়া হতো না। গ্রামবাসীদের মধ্যে একটা চাপা গুজব ছিল যে মহিম চৌধুরী নাকি কোনো অলৌকিক শক্তির সাধনা করেন, আর সেই শক্তি এই জমিদার বাড়ির যাবতীয় ঐশ্বর্য রক্ষা করে চলেছে। ঘটনার সূত্রপাত হয় রঞ্জনাকে ঘিরে। সে প্রায় রাতে অদ্ভুত স্বপ্ন দেখত। স্বপ্নগুলো এতটাই জীবন্ত থাকত যে সকালে ঘুম ভাঙার পরও তার রেশ কাটত না। সে দেখত রাতের অন্ধকারে একজন অবয়বহীন নারী ছায়া মূর্তি হয়ে তার চারপাশে ঘুরছে, ফিসফিস করে কিছু বলছে যা সে বুঝতে পারছে না। প্রথমে রঞ্জনা এগুলোকে স্রেফ দুশ্চিন্তার ফল ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে স্বপ্নগুলো আরও ভয়ঙ্কর হতে লাগল। ছায়া মূর্তিটা স্পষ্ট হতে লাগল, তার মুখটা বিবর্ণ, চোখের কোটরে গভীর শূন্যতা, আর চুলগুলো এলোমেলো। সেই ছায়া মূর্তিটা রঞ্জনাকে উদ্দেশ্য করে যেন আর্তনাদ করত, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। রঞ্জনা বিষয়টি তার শ্বশুর মহিম চৌধুরীকে জানায়, কিন্তু মহিম চৌধুরী বিষয়টিকে উড়িয়ে দেন, বলেন, এটা তোমার মনের ভুল বৌমা, এই বাড়িতে কোনো অশুভ আত্মা নেই, তুমি বেশি চিন্তা করো না। কিন্তু রঞ্জনার অস্থিরতা বেড়েই চলে। সে রাতে একা ঘুমাতে পারত না। জমিদার বাড়ির কাজের লোকেরা, যারা বংশ পরম্পরায় এই বাড়িতে কাজ করে আসছে, তারাও রঞ্জনার আচরণে পরিবর্তন লক্ষ্য করে। তারা বলাবলি করত, বৌমার ওপর নিশ্চয়ই কিছু ভর করেছে, মেম সাহেবকে ডাকতে হবে। একদিন গভীর রাতে রঞ্জনা ঘুম থেকে জেগে উঠে দেখে তার বিছানার পাশে সেই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে। এবার ছায়া মূর্তিটা আর ফিসফিস করছে না, বরং স্পষ্ট স্বরে বলছে, আমার মুক্তি তোমার হাতে, এই বাড়ির মাটির নিচে আমার আত্মা বন্দী, মুক্তি দাও, মুক্তি দাও। রঞ্জনা ভয়ে চিৎকার করে ওঠে। মহিম চৌধুরী এবং কাজের লোকেরা ছুটে আসে, কিন্তু তারা কেউই ছায়া মূর্তিটাকে দেখতে পায় না। তারা শুধু দেখে রঞ্জনা ভয়ে কাঁপছে আর অস্পষ্ট বকছে। মহিম চৌধুরী এবার ভয় পান। তিনি এক তান্ত্রিককে ডেকে আনেন। তান্ত্রিক এসে পরীক্ষা নিরীক্ষা করে বলেন, এই বাড়িতে একটি অপূর্ণ আত্মা বন্দী আছে, সে মুক্তি চায়। এই আত্মা মহিম চৌধুরীরই পূর্বপুরুষের কারো, সম্ভবত কোনো নারী যাকে জীবদ্দশায় অন্যায়ভাবে এই বাড়ির ভেতরে খুন করে মাটি চাপা দেওয়া হয়েছিল। তান্ত্রিক মহিম চৌধুরীকে সেই গোপন কক্ষের তালা খুলতে বলেন, যেখানে তিনি পূজা অর্চনা করতেন। মহিম চৌধুরী প্রথমে রাজি হন না, কিন্তু তান্ত্রিক যখন বলেন যদি তালা না খোলেন তাহলে এই অপূর্ণ আত্মা বৌমাকে মুক্তি দেবে না, বরং তাকে নিজের সাথে নিয়ে যাবে, তখন মহিম চৌধুরী বাধ্য হন। তালা খোলার পর তান্ত্রিক এবং মহিম চৌধুরী ভেতরে প্রবেশ করেন। রঞ্জনাও তাদের পেছন পেছন যায়। কক্ষের ভেতরে প্রবেশ করতেই রঞ্জনা অনুভব করে এক তীব্র হিমশীতলতা।
কক্ষের মাঝখানে একটি পাথরের বেদি, তার ওপর মহিম চৌধুরীর পূর্বপুরুষদের বেশ কিছু ছবি রাখা। তান্ত্রিক মন্ত্র পাঠ শুরু করেন। হঠাৎ করেই রঞ্জনা অনুভব করে তার মাথার ভেতরে এক তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। তার মনে হতে থাকে সে যেন এক অন্য জগতে চলে যাচ্ছে। চারপাশে সবকিছু আবছা হয়ে আসে। সে শুনতে পায় সেই ছায়া মূর্তিটা এবার আরও জোরে চিৎকার করছে, আমি আসছি, আমি আসছি। ঠিক সেই মুহূর্তে পাথরের বেদির নিচ থেকে মাটি ফুঁড়ে একটি কালো কুয়াশা বেরিয়ে আসে। কুয়াশার ভেতর থেকে এক নারী মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়। তার মুখটা বিভৎস, চোখ দুটো কোটরগত, আর তার হাত পায়ে শিকল বাঁধা। রঞ্জনা এই প্রথম এত কাছ থেকে সেই ছায়া মূর্তিটাকে দেখতে পায়। ভয়ে তার শরীর অবশ হয়ে আসে। সেই নারী মূর্তি ধীরে ধীরে রঞ্জনার দিকে এগিয়ে আসে। তান্ত্রিক তখন উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে থাকেন, আর মহিম চৌধুরী ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে যান। নারী মূর্তিটা রঞ্জনার দিকে হাত বাড়িয়ে দেয়। তার চোখ দুটোতে তখন এক অদ্ভুত শূন্যতা আর প্রতিশোধের তীব্র বাসনা। সেই মুহূর্তে আমি যেন এক ভৌতিক ছবির অংশ হয়ে গিয়েছিলাম। চারিদিকে শুধু দমবন্ধ করা বাতাস আর এক অশরীরী চিৎকারের প্রতিধ্বনি। নারী মূর্তিটা রঞ্জনার এতটাই কাছে চলে এসেছিল যে তার ঠান্ডা নিঃশ্বাস রঞ্জনার মুখের ওপর এসে পড়ছিল। তান্ত্রিক প্রাণপণে মন্ত্র আওড়ে যাচ্ছিলেন, কিন্তু মনে হচ্ছিল যেন তার মন্ত্র সেই অশুভ শক্তির কাছে হার মানছে। রঞ্জনা তখন অর্ধচেতন অবস্থায়। তার চোখ স্থির, যেন সে অন্য কোনো জগৎ দেখছে। হঠাৎ করেই সেই নারী মূর্তিটা থেমে গেল। তার চোখ দুটো ঘুরতে লাগলো চারপাশে, যেন সে কিছু খুঁজছে। তারপর তার দৃষ্টি স্থির হল মহিম চৌধুরীর দিকে। তার মুখে এক বিকৃত হাসি ফুটে উঠল, যা মানবীয় ছিল না। সেই হাসিটা এতই ভয়ানক ছিল যে মহিম চৌধুরীর শরীর হিম হয়ে গেল। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, না, তুমি আমাকে কিছু করতে পারবে না। নারী মূর্তিটা ধীরে ধীরে মহিম চৌধুরীর দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপে যেন মাটির তলা থেকে এক চাপা আর্তনাদ ভেসে আসছিল। মহিম চৌধুরী জ্ঞান হারানোর উপক্রম। তান্ত্রিক তখন মরিয়া হয়ে শেষ চেষ্টা করলেন। তিনি তার হাতের ত্রিশূল দিয়ে সেই নারী মূর্তিটাকে আঘাত করতে চাইলেন, কিন্তু ত্রিশূলটা মূর্তির শরীর ভেদ করে চলে গেল, যেন মূর্তিটা কোনো বাস্তব অস্তিত্ব নয়। মূর্তিটা মহিম চৌধুরীর খুব কাছে এসে দাঁড়াল। তারপর সে যা করল তা দেখে আমার সারা শরীর শিউরে উঠল। নারী মূর্তিটা তার হাত দিয়ে মহিম চৌধুরীর মুখটা ছুঁয়ে দিল। মুহূর্তেই মহিম চৌধুরীর মুখটা যেন বিবর্ণ হয়ে গেল, তার চোখ দুটো স্থির হয়ে গেল, আর তার শরীরটা নিথর হয়ে মাটির ওপর লুটিয়ে পড়ল। রঞ্জনা, যে এতক্ষণ প্রায় অচৈতন্য অবস্থায় ছিল, মহিম চৌধুরীর এই অবস্থা দেখে হঠাৎই জ্ঞান ফিরে পেল। সে বিস্ফারিত চোখে দেখল সেই নারী মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এবার নারী মূর্তির চোখে কোনো ক্রোধ নেই, কোনো প্রতিশোধের বাসনা নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। নারী মূর্তিটা রঞ্জনার সামনে এসে দাঁড়াল, তারপর তার হাত বাড়িয়ে রঞ্জনার হাতটা ধরল। রঞ্জনা অনুভব করল তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, তার শরীরের সমস্ত শক্তি যেন নিষ্কাশিত হয়ে যাচ্ছে। ঠিক তখনই সেই কুয়াশাচ্ছন্ন কক্ষের ভেতরে দেয়ালের পুরনো ঘড়িটা হঠাৎ করেই ঢং ঢং করে 12টা বাজিয়ে দিল। ঘড়ির প্রতিটি শব্দ যেন মৃত্যুর পদধ্বনি ছিল। শেষ শব্দটা শেষ হওয়ার সাথে সাথেই সেই নারী মূর্তিটা এবং রঞ্জনা দুজনই যেন বাতাসে মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। তান্ত্রিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি এমন ঘটনা জীবনে দেখেননি। কাজের লোকেরা, যারা ঘরের বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, ভয় ছোটাছুটি শুরু করে দিল। তারা বলাবলি করতে লাগল, বৌমাকে ভূতে ধরে নিয়ে গেছে। পরদিন সকালে জমিদার বাড়ির সবাই স্তম্ভিত হয়ে দেখল মহিম চৌধুরী মৃত অবস্থায় পড়ে আছেন, আর রঞ্জনা নিখোঁজ। রঞ্জনাকে অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না। গ্রামের লোকেদের বিশ্বাস, রঞ্জনাকে সেই অশরীরী আত্মা নিয়ে গেছে, যেখানে কেউ পৌঁছাতে পারবে না। পুলিশ এসে তদন্ত করল, কিন্তু তারাও কোনো কিনারা করতে পারল না। মহিম চৌধুরীর মৃত্যুটাকে হার্ট অ্যাটাক বলে চালানো হলো, আর রঞ্জনার নিখোঁজ হওয়াটাকে রহস্যময় বলে ফাইল বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আসল রহস্যটা রয়েই গেল। সেই রাতে ঠিক কি ঘটেছিল? কেন সেই অশরীরী আত্মা রঞ্জনাকে নিয়ে গেল? আমি এই ঘটনার 15 বছর পর এই জমিদার বাড়িতে এসেছি সেই রহস্যের জট খুলতে।
আমি বিশ্বাস করি এই বাড়ির মাটির নিচে ইতিহাসের গভীর অতলে এমন কিছু সত্য চাপা পড়ে আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এই অশ্বত্থ গাছটা, এই জীর্ণ বাড়িটা, এই নিস্তব্ধ রাত, সবকিছুই যেন আমাকে সেই ভয়াল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আজও মাঝে মধ্যে রাতে এই বাড়িতে আমি সেই অশরীরী চিৎকারের প্রতিধ্বনি শুনি। কখনো কখনো মনে হয় রঞ্জনা আর সেই আত্মা, তারা এখনও এই বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে মুক্তির অপেক্ষায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সম্প্রতি আমিও রাতে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছি। সেই ছায়া মূর্তিটা এবার আমাকে উদ্দেশ্য করে ফিসফিস করে কিছু বলছে। আমি এখনও বুঝতে পারছি না সে কি বলতে চাইছে, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে যা আমাকে অস্থির করে তুলছে। মনে হচ্ছে সেই অশরীরী আত্মা এবার আমাকেই তার শিকার বানাতে চাইছে। আমি কি সেই ভয়াল রহস্যের সমাধান করতে পারব, নাকি আমিও সেই অতল গহ্বরে হারিয়ে যাব যেখানে রঞ্জনা হারিয়ে গেছে? এই প্রশ্নই আজ আমাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে। আর এই কুয়াশাচ্ছন্ন রাত, এই নীরব পরিবেশ আমার মনে সেই অশরীরী অস্তিত্বের ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে। জানি না কাল সকাল দেখব কিনা।